পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, পালাও, বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্য তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। দেখেছো বরুণ জেঠু, হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল। এখন আর কথা বলবার সময় নেই আকাশ, তাড়াতাড়ি ক্লাবে চল।
কি ব্যাপার বলতো আকাশ, এখনো তো লালটু আর পল্টু এলোই না। ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়লো না তো? আমারও তাই মনে হচ্ছে গো জেঠু। বরুণ জেঠু, ওই তো লালটু আর পল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে। তাই? ওই দেখ পল্টু, বরুণ জেঠু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে। লালটু, পল্টু, আয় আয় তাড়াতাড়ি আয়। আসছি রে আকাশ, আসছি। কি রে লালটু পল্টু, তোদের আজ আসতে এত দেরি হলো? আর বলো না বরুণ জেঠু, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে। কি ঘটেছে? আরে আর বলিস না আকাশ, আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপর কিরে পল্টু, ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি? আমাকে বলছিস? আগে বল তুই কি খুঁজে পেয়েছিস? না রে, ঠিক পাচ্ছি না। মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তুই দেখ তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে। কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাদের আজ যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। তারপর আর কি, কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ। আর তারপর দরজা খোলো। আমরা লাইব্রেরিতে আটকে আছি, কেউ আছো? দরজা খোলো। হেড স্যার, আমরা লাইব্রেরিতে। না রে পল্টু, স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন। রামুদা, ও রামুদা, লাইব্রেরির দরজাটা খোলো। রামুদা। এ কি, তোমরা এখনো দুজন বাড়ি যাওনি? পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গো রামুদা। ঠিক আছে, এবার বাড়ি যাও। দেখো বাড়ি গিয়ে বাড়ি সবাই তোমাদের জন্য চিন্তা করছে। আচ্ছা, পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো? যাও যাও, বাড়ি যাও। তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস, আর কিছু হয়নি তো? আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? না, আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু। কি ঘটনা বরুণ জেঠু, বলো না আমাদের। হ্যাঁ, বলো না বরুণ জেঠু, বলো না। তাহলে শোন, এই পোস্টমাস্টারের চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম। বাবা, তুমি পোস্টমাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে? আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ। আকাশ, তুই চুপ কর না, বরুণ জেঠুকে গল্পটা বলতে দে। তুমি বলো বরুণ জেঠু, আমরা মন দিয়ে তোমার গল্প শুনবো। মনে রাখিস, এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি বলো না। আমি নসিবপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম। অদ্ভুত ঘটনা? যেমন? মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন। জানেন বরুণ বাবু, আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করারই বিষয় মশাই, চিন্তা করারই বিষয়। বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি, আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে। শুধু কি তাই মশাই, অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে। ভাবুন একবার, আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই। এ আপনার কোনো মনের ভুল নয় তো? মনের ভুল বলছেন তো? তাহলে এই দেখুন, এই দেখুন। এ কি, এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ, আঙ্গুলের ছাপ। না না, এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা কেমন ধরে আসছে। বরুণ বাবু, বরুণ বাবু, বরুণ বাবু। কি বলছো বরুণ জেঠু? এই যে অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন? তোরা বললে বিশ্বাস করবি না, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠতে। ক্লাসরুমে আগুন? কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু? জানি না, বলতে পারবো না। অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি, কেউ না। তা এইভাবে আস্তে আস্তে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো। স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যা এর আগে কোনো স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই। এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো? তাহলে চুপ করে মন দিয়ে শোন। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা।
ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল। যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু। অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস 9-এর স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ বিক্রম, এই এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে? জানি না, আমার এখন পড়তে দে তো, জ্বালাতন করিস না। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। এই জানিসই তো আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব অদ্ভুত কাণ্ড ঘটে। ওরে ওরে, এটাও তেমন কিছু নয় তো রে। এই বিক্রম, এই বল আমাকে কি হয়েছে বল। ওরে বাবা, না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা। একা? আমি একা একা বাড়ি যাব? এই তুই যাবি না আমার সাথে? এই এই চল না, চল না। বললাম তো, এই পড়া শেষ না করে আমি যেতে পারবো না। সত্যি তুই যাবি না? আরে বললাম তো না, যেতে হয় তুই একা যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই বিক্রম, ওই দেখ দরজাটা কেমন দুম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ বিক্রম। আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। এই জানলা দিয়ে দেখ দেখ, বাইরে কোনো হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। না দেখছি। দেখলি দেখলি বিক্রম, দেখলি? এমনি এমনি হচ্ছে না। ভূত আছে রে ঘরে, এই ঘরে ভূত আছে। এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই। এই চল রে বিক্রম। আরে না, দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয়। আয় তো, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি। হেড স্যার, হেড স্যার, আমরা লাইব্রেরিতে আটকে আছি হেড স্যার। এই দরজা খুলুন, দরজা খুলুন হেডমাস্টার মশাই। না রে বিক্রম, কেউ আমাদের চিৎকার শুনতে পাচ্ছে না রে, কেউ না। এবার আমাদের কি হবে রে সুজয়? এই বিক্রম, এই বিক্রম, ওই দেখ একটা কাটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এসো না, এসো না, এসো না, এদিকে এসো না, প্লিজ এসো না। এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। অত রাতেও ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে, কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল, ইন্সপেক্টর বাবু, আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের। অন্যদিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল, কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি। আমরা স্কুলে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি। তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ, কেউই নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু, আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন। ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য। ও আই সি। তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর কি হলো বলুন জেঠু? পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে। এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। আর তারপর তোমরাও সব জানতে পারো, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতের রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে। আর ওই ঘটনার পর নসিবপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না, তাই স্কুলটাও বন্ধ হয়ে যায়। আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয়। আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেঠু? কি হয়েছে রে লালটু? তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল, হঠাৎ দেখি জয় দরদর করে ঘামছে।
তারপর কি সব যেন বিড়বিড় করে বলছিল। সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই। তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায়। ও, তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম। জয় তখনও বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা কথা কানে এলো। কি কথা আকাশ? জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন, জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে তো চিন্তার বিষয়। আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন, বুঝলেন? আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাইছেন? ওর দাদুর আত্মা মানে? আমার তো সেরকমই মনে হচ্ছে। এ ডাক্তার বদ্যির কাজ নয়, বুঝলেন? ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে। শুনলে তো, আমিও সেটাই ভাবছি। এটা একেবারে ভুতুরে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তুমি যাও যাও, আর দেরি করো না। একজন ভালো দেখে ওঝাকে খবর দাও। আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো, একেবারে ফেটে যাচ্ছে। জয়ের দাদু মারা যাবার পর থেকেই এইসব হচ্ছে। এই কথাটা আজ বরুণ জেঠুকে বলতেই হবে। তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। ছেলেটার নাম ছিল ফটিক। ফটিক? কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু? সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ। ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য। ফটিক ছিল ওর রাঙা মাসির, যাকে বলে একেবারে নয়নের মণি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ওর রাঙামাসি একেবারে পাগল হয়ে যেত। তাই প্রায় ফটিককে বলতো, ওরে ফটিক, আমার নয়নের মণি, তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে। সব সময় তুমি এরকম কথা বলবে না তো রাঙামাসি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক, একেবারে যেতে চাই না। কিন্তু যে রাঙামাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই রাঙামাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন। সে ফটিকের কি কান্না, কিছুতেই তাকে শান্ত করা যায় না। তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে, কাঁদিস না, কাঁদিস না ফটিক, কাঁদিস না। তুই কাঁদলে তো তোর রাঙামাসিও খুব কষ্ট পাবে। বল, তুই কি চাস তোর জন্যে তোর রাঙামাসি কষ্ট পাক? কিন্তু আমার রাঙামাসি কোথায় মা? আমি কত করে রাঙামাসিকে ডাকি, মাসি তো আর আসেই না আমার কাছে। আমার মাসি কোথায় মা, বলো না। ওই যে চাঁদেই তো তোর রাঙামাসি এখন থাকে। ওখান থেকে রাঙামাসি তোকে সব সময় দেখছে। তাই আর কাঁদিস না বাবা। রাঙামাসি ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে? আসবে আসবে, ঠিক আসবে। তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না, তাহলেই দেখবি তোর রাঙামাসি আবার তোর কাছে আসবে। ঠিক আছে মা, আমি আর দুষ্টুমি করব না। তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয়, ভেবে নেয় সত্যি ওর রাঙামাসি চাঁদে আছে। আর তাতেই হলো বিপদের শুরু। কি বিপদ বরুণ জেঠু? প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক। চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না। কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না। ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে। ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে, ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে। কেতুগ্রাম থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে, যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায়। ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা পাহাড়ে ঘুরতে গেল। কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হলো না। কেন বরুণ জেঠু, দূর হলো না কেন? সুন্দর পাহাড়ও ফটিকের মন ঠিক করতে পারলো না? না, পারলো না। কারণ রাত হলেই যে আকাশে চাঁদ ওঠে, আর চাঁদ দেখলেই ফটিকের ওর রাঙামাসির কথা মনে পড়ে যায়। চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না। তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি? পারেনি তো। কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে। আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। কি অদ্ভুত ঘটনা গো বরুণ জেঠু, বলো না।
ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে, ও যা চায় ওর রাঙামাসি নাকি তাই দেয়। সত্যি ফটিক ও রাঙামাসিকে দেখতে পেতো? পেতো, নিশ্চয়ই পেতো। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বরুণ জেঠু? বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে। কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো? সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি কাজে বরুণ জেঠু? ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি। তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম। তারপর পোস্টমাস্টার মশাই, আপনি যদি দয়া করে ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে। একটা পেন হবে? আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই? আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক? হ্যাঁ, এই তো রাঙামাসি আমার কাছেই আছে। আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন। এসব তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, সত্যি বলছি পোস্টমাস্টার মশাই। এই দেখুন তাহলে। রাঙামাসি, ও রাঙামাসি, তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না। দাও না রাঙামাসি। দেখলেন তো পোস্টমাস্টার মশাই, আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে। আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো। হ্যাঁ, এ যে অবিশ্বাস্য। আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না। না, কখনো না। এই ঘটনার পর আমি কি করেই বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস? তারপর কি হলো বরুণ জেঠু? গোটা কেতুগ্রামের সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙামাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে। ফটিক ওর সাথেই থাকে, ওর সাথেই কথা বলে, কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না। তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙামাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওং রিং ক্লিং ফট, ওং রিং ক্লিং ফট। ভূত পেতনি শাকচুন্নি, এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঠিক করছিস না কালীচরণ? মনে রাখিস, ফটিক আমার ফটিককে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। রাঙামাসি, রাঙামাসি, তুমি যেও না রাঙামাসি, রাঙামাসি। ফটিক দাঁড়া দাঁড়া ফটিক। সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঠিক এর কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে। আয় আয় ফটিক, আয়। এই দেখ, আমি তো রাঙামাসি, তোর জন্য আবার এসেছি। রাঙামাসি, তুমি এসেছো? আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক। চলে আয়, চলে আয় আমার কাছে। আসছি রাঙামাসি, আমি আসছি, আসছি। তোকে আমার কাছ থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না রে ফটিক। কিন্তু রাঙামাসি, এই রাতের বেলা এত বড় আর গভীর নদী আমরা কি করে পার করব? আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আয়, আমার হাতটা ধর। রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল। হ্যাঁ রে, আর তারপর ফটিকের আর কোনো খবর কেউ পায়নি।